বেসিক অ্যাকাউন্টিং, প্রথমে এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখান থেকে অনেক ভাবে এই কোশ্চেনটা আসে। হ্যাঁ, প্রথমেই আপনার কোশ্চেন থাকবে কিন্তু অ্যাকাউন্টিংটা কি। তো আমি বলছি এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, আহ আপনি যেই হিসেবে হন, যে সাবজেক্টের হন, মানে যদি ক্লাস রেগুলার করেন দেখবেন আপনি অ্যাকাউন্টিংটা ভালো পারবেন। ঠিক আছে, আপনার যদি মাথায় অ্যাকাউন্টিং বিষয় কিছু না থাকে আপনি আরো ভালো পারবেন। আচ্ছা। ঠিক আছে, আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা সেই কবে পড়াশোনা করছে এগুলো কিছুই মাথায় নেই তাদের। সুতরাং ভাইয়া আপনি, তাহলে এক কাজ করবেন, শনিবার দিন এটা রাতেই নিয়েন, মাইন্ড ফ্রেশ থাকবে, অঙ্কটা বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো রাতের বেলা নেওয়ার জন্য। জি। হ্যাঁ ভাই, নাহলে দুটো পরপর হয়ে গেলে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাতেই নিব। অ্যাকাউন্টটা হুম, আমি চেষ্টা করবো যে রাতে রাতে নেওয়ার জন্য, যেহেতু আর কোনো জি যদি হ্যাঁ। ক্লাস না থাকে। জি তো জি। আপনারা একটু ভালো হয়। আপনার একটু গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, অনেকে গ্রুপের হ্যাঁ আমাদের অবশ্যই ভাইয়া নোটিফিকেশন গুলো দেখে আপনার। না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক আমরা, আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করতে নিয়েছিলাম এই সময়। এটা মনে হয় ওরা দেওয়া হয় না, আসলে আমার শরীর খারাপ ছিল তো আমি ওইভাবে আর কি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইয়ে করতে পারিনি। এটা আপনাদের লাগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামায় দেখি আগে। হ্যাঁ ভাই, আমাদের দেশের ব্যাংকের দিয়ে তাহলে ভালো হয়। হ্যাঁ, ইউসিবিএল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বড় নাকি দেরি করে আসতেছে। আচ্ছা, ডাউনলোড হোক। আচ্ছা, হ্যাঁ, আমরা বলি যে অ্যাকাউন্টিংটা আসলে কি। ভালো করছেন ভাইয়া, যে হ্যাঁ একটা প্রশ্ন কত ভাবে ঘুরে আসতে পারে, যে অর অর দিয়ে দিচ্ছেন। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা আমি করে দিছি, এটা আমাদের বিশেষত্ব, বুঝছেন যে আপনাকে মাল্টিপল কোশ্চেন করতে হবে না। আচ্ছা, অ্যাকাউন্টিংটা কি, আমরা যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডে তাদেরও বিষয়টা কিন্তু খুব কঠিন ভাবে বোঝার দরকার নাই। অ্যাকাউন্টিং মানে হচ্ছে এই যে, দেখেন, আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন, হ্যাঁ, বাস্তব দিক দিয়ে আমি বলি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি দেন, তাহলে প্রতিদিন একটা ব্যবসায় কি ট্রানজেকশন হচ্ছে না, বাই জি হচ্ছে, সেল হচ্ছে, তাই না? জি জি। তারপরে আপনি নগদে বিক্রি করছেন, বাকিতে বিক্রি করছেন, তাই না? কাজ থাকে তো নাকি? ভালো মতো বোঝার চেষ্টা করবেন, আপনি প্রতিদিন কি করতেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন হচ্ছে, নগদ বিক্রি হচ্ছে, আপনি পারচেস করতেছেন, আপনি সেল করতেছেন, তারপর আপনি বাকিতে সেল করেন, আপনি ক্যাশে সেল করেন, আপনি মানুষের কাছে টাকা পান, মানুষ আপনার কাছে টাকা পায়। ঠিক আছে, সো অনেক ধরনের কিন্তু লেনদেন হচ্ছে, এই লেনদেনকে ইংলিশে বলে ট্রানজেকশন। বুঝতে পারছেন? এখন আমরা এত লেনদেন করতেছি, এত ট্রানজেকশন করতেছি, এর ফলাফলটা আসলে কি? আমার ব্যবসা কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা আমি জানতে চাই না? নাকি আমি প্রতিদিনই বিক্রি করব, সেল করব, ই করব, বাই করব, মানে ব্যবসা তার মতো চলতে থাকবে, আমার কোনো লাভ লোকসান হিসাব নিকাশ নাই, এরকম ভাবে কি একটা প্রতিষ্ঠান সাস্টেন করতে পারে? না না, ভাই, আমি টাকা ইনভেস্ট করছি, তাই না, ব্যবসায়। এটা এখন রিটার্ন আমি, থাকবে। হ্যাঁ, আমি শ্রম দিচ্ছি। তো এই যে শ্রম দিচ্ছি, টাকা ইনভেস্ট করছি, তো আমি তো জানতে চাই ভাই আমার শ্রমের মূল্যটা আমি পাচ্ছি কিনা। সবাই কি চায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে? মুনাফা অর্জন করতে মুনাফা চাই। চায়, এক্স্যাক্টলি মুনাফা চায়। সুতরাং এই মুনাফা আমাকে হিসাব করতে হবে না, নাকি এমনি অটোমেটিক হিসাব হয়ে যাবে? না, করতে হবে। হবে না, আমাকে হিসাব করতে হবে। তাহলে আপনি এই যে আপনার মুনাফা হিসাব নিকাশ, হ্যাঁ, আপনার ব্যবসায় মুনাফা হলো কি হলো না, এই তথ্যটা কিন্তু আপনি জানতে চান। ঠিক আছে, সো এই তথ্যটা জানার জন্য সহজেই তো আর আসবে না, এই তথ্যটা রেডি আসবে না। এই তথ্যটাকে তো আমার একটা প্রসেসের মধ্যে আসবে, তাই না? আমি বাই করতেছি, এটা আমাকে লিখতে হবে, কত টাকার বাই করলাম, 100 টাকার বাই করলাম, আমি সেল করলাম 200 টাকা।
আমার খরচ আছে, আরো আদার খরচ গুলো আছে, যেমন অপারেটিং এক্সপেন্স, যেমন আমার ব্যবসা পরিচালন খরচ আছে, আহ সেও শ্রমিকদের বেতন আছে, দোকান ভাড়া আছে। ওই সমস্ত জায়গায় আমার আরো 50 টাকা আমার খরচ হলো। তাহলে এখন আমি এই যে দেখেন, আমার এখানে হচ্ছে পারচেজ, আমি কিনছি এটা, সেল করছি এটা, আমার আদার অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বা অফিস খরচ হচ্ছে এটা। হ্যাঁ, তো আমার অনেক ধরনের লেনদেন হচ্ছে। প্রথমত আমাদের এই অ্যাকাউন্টিং হচ্ছে আপনাকে তথ্য প্রদান করবে যে তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। ওই যে আলটিমেট ইউজেবল তথ্য, যেটা আমি বুঝতে পারি, যেটা ম্যানেজমেন্ট বুঝতে পারে যে আমার এই যে ট্রানজেকশন গুলো হলে, আমি যদি আপনি যদি জানতে চান ভাই তোমার ব্যবসার অবস্থা কি, আপনি যদি বলেন আমার পারচেজ এত, সেল এত, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এত, আমার মজুত পণ্য বা ইনভেন্টরি এত, তাহলে কি ওই বেটা জীবনে বুঝতে পারবে যে ওর ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? জীবনে বুঝবে বলেন? না, বুঝবেন। আপনি যদি বলে যে আপনার তোমার ব্যবসার অবস্থা কিরকম, আপনি যদি বলেন হ্যাঁ গত বছর আমি 10 লাখ টাকা প্রফিট করছি, তাহলে বুঝবে তাই না তোমার ব্যবসাটা হেলদি না আনহেলদি, ঠিক না? জি, 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 তাহলে কারেক্ট। অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, ওই যে ইউজেবল তথ্য, যেটা ম্যানেজমেন্ট বুঝতে পারে, সেই তথ্যটা নিয়ে আসা, সেই তথ্যটা জানা। সো অ্যাকাউন্টিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম বা একটা প্রসেস, যেই প্রসেসের ফলে আপনি ব্যবসায়ের ব্যবসায়ের মানে আলটিমেট তথ্য ম্যানেজমেন্টকে প্রোভাইড করতে পারেন। সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমার ব্যবসায় পারচেজ হয়েছে, আমি কি করব, হিসাবের খাতায় লিপিবদ্ধ করব। প্রথমে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি আমার ট্রানজেকশন গুলোকে আমি লিপিবদ্ধ করব, মানে হচ্ছে রেকর্ড করব। প্রথম কাজ হচ্ছে রেকর্ডিং। অ্যাকাউন্টিং একটি প্রসেস অফ রেকর্ডিং ট্রানজেকশন, ঠিক আছে, রেকর্ডিং ট্রানজেকশন। ও, এখন দেখেন আমার এই যে ট্রানজেকশন গুলো যে হচ্ছে, একটা পারচেস, একটা সেল, একটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে, আবার হলো ব্যাংক থেকে আমি লোন নিলাম, তাই না, এটাও তো একটা ট্রানজেকশন। জি, ব্যাংক থেকে আমি লোন নিলাম, ব্যাংক লোন নিলাম, হ্যাঁ ব্যাংক লোন নিলাম মনে করো 500 টাকা, ঠিক আছে। তো এটাও আমি লিপিবদ্ধ করলাম, আমি সবগুলো আমার হিসাবের খাতা আমি লিপিবদ্ধ করলাম। এবং এই লিপিবদ্ধ কাজগুলো করা হয় কয়েকটা ভাবে, আমরা সামনে চ্যাপ্টারে পড়বো। এর মধ্যে লিপিবদ্ধ করা হয় জার্নালের মাধ্যমে, মানে এটাকে বলা হয় জার্নাল, জার্নাল এন্ট্রি। আর একটা হচ্ছে লেজার, ঠিক আছে, জার্নাল এন্ট্রি অ্যান্ড লেজার, এই দুইটার এটা কি মাধ্যমে আজকে ট্রানজাকশনকে। দেখাবেন? না না, বলে পাবো, ও, এটা আচ্ছা। দেরি আছে, আগে তো এটা পড়েন, ঠিক আছে। জি, সো লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ মানে রেকর্ড করা হয় ট্রানজাকশন গুলোকে, মানে যখনই দেখেন কেউ কেউ আছে, আপনার মুরগি কিনতে গেল, মুরগিওয়ালা কিন্তু কয় টাকা সেল করলো সেটা কিন্তু লিখতেছে, দেখছেন কখনো? আমি যে মুরগি কিনতে যাই, মুরগিওয়ালা কিন্তু একটা জি, খাতা জি। বের করে লেখে, হ্যাঁ, বাজারে লেখে, হ্যাঁ। বাজারে কিন্তু লেখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে প্রথম কাজ হচ্ছে ট্রানজেকশন গুলোকে লিপিবদ্ধ করা। এখন আপনি বলতে পারেন ভাই, এই একটা ব্যবসা তো অনেক ঘটনা ঘটে, এখন কোনগুলোকে ট্রানজেকশন বলবো আর কোনগুলোকে ঘটনা বলবো? এক কথায় বলতে, যে সমস্ত ঘটনা আপনার প্রতিষ্ঠানের আর্থিক চিত্রকে পরিবর্তন করে, মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে কি করে, এফেক্ট করে, সেগুলো হচ্ছে আপনার ট্রানজেকশন। আর যেগুলো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে এফেক্ট করে না, সেগুলো হচ্ছে ঘটনা। যেমন ধরেন, কারো মানে ব্যবসা প্রতিষ্ঠানে কি হলো, যে কারো মানে মালিকের মালিকের আজকে জন্মদিন, এটা কোনো ট্রানজেকশন না, ঠিক আছে। তারপরে ধরেন মালিকের বাবা মারা গেল, এটা কোনো ট্রানজেকশন না। মালিক আজকে অনুপস্থিত, এটাও কোনো ট্রানজেকশন না। ট্রানজেকশন কোনটা, আজকে আপনি সেল করলেন, বাই করলেন, তাতে করে আপনার হাত থেকে নগদ টাকা আসলো গেল, সম্পদ বাড়লো, দায় বাড়লো, এরকম, ঠিক আছে। তো ওইগুলো তাহলে হচ্ছে ভাই এই ট্রানজেকশন। ঘটনাগুলি কোথায় যাবে তাহলে, যে জন্মদিন, মারা গেল এগুলো এগুলো? এগুলো আমাদের হিসাবের খাতায় আসবে না, আচ্ছা। সেগুলো যেটা আসবে। আর্থিক ভাবে হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন হবে সেগুলোই শুধু আমাদের এক্স্যাক্টলি, লেনদেনের মধ্যে হ্যাঁ, উঠে যাবে। যেগুলো হচ্ছে আমার আর্থিক অবস্থা পরিবর্তন হবে। টাকা অঙ্ক হইতে হবে, টাকা অঙ্কে হইলেই মানে
অর্থের যেখানে আদান প্রদান হবে, হ্যাঁ, কোনো একটা ঘটনাতে অর্থের আদান প্রদান হলে সেটাই ট্রানজাকশন হিসেবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তার মানে ট্রানজেকশন হচ্ছে ঘটনা এবং আর্থিক অবস্থার পরিবর্তন দুইটাই, কিন্তু সব ঘটনা ট্রানজেকশন না। ঘটনা ট্রানজেকশন হতে গেলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। ঠিক আছে, মানে হয় আমার কাছে টাকা আসবে, না হয় টাকা যাবে, না হয় আমার সম্পদ বাড়বে, না দায় বাড়বে। আবার দেখেন, থাকলো এরকম কি, যে ফার্নিচার পারচেস, ফার্নিচার পারচেস, ধরেন 200 টাকা। এখানে যে পারচেস ছিল এটা হচ্ছে প্রোডাক্ট পারচেস, ঠিক আছে, প্রোডাক্ট পারচেস। আর এটা ছিল প্রোডাক্ট সেল, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর এখানে ব্যাংক লোন, ফার্নিচার পারচেস। সো প্রথমে আমরা কি করি, যে আমরা জার্নাল এন্ট্রি বা লেজারের মাধ্যমে ট্রানজেকশন গুলোকে রেকর্ড করা হবে, সবগুলোকে একসাথে রেকর্ড করে রাখলাম। ঠিক আছে, আম জাম কলা আঙ্গুর সব একসাথে রেকর্ড করে রাখলাম। ঠিক আছে, এখন সব তো একই রকম লেনদেন না। ঠিক আছে, একই রকম লেনদেন না। তো এই যে সব কিছু একসাথে রেকর্ড করলাম, এরপরে এগুলাকে ক্লাসিফাই করা হবে। ক্লাসিফাই মানে হচ্ছে, ধরেন আপনি আলু, পটল, পেয়ারা, আমরা সব একসাথে রাখছেন, এটা হচ্ছে রেকর্ডিং। আর ক্লাসিফাইং হচ্ছে নেচার অনুযায়ী প্রোডাক্টগুলোকে ভাগ করা, শ্রেণীবদ্ধ করা। বুঝতে পারছেন কিভাবে শ্রেণীবদ্ধ করবে? শ্রেণীবদ্ধ করার একটা হচ্ছে যে ব্যাংকগুলো এইভাবে শ্রেণীবদ্ধ করে। হ্যাঁ, ইনকাম, এক্সপেন্স, ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি, অ্যাসেট, লাইবিলিটি, এইভাবে শ্রেণীবদ্ধ করে। যেমন দেখেন, আমি যদি পারচেস করি, তাহলে এটা আমার কি ইনকাম না এক্সপেন্স? এটা আমার টাকা আসে না কোনটা ইনকাম কোনটা এক্সপেন্স কিভাবে বুঝবো আমি? যদি আমার টাকা আসে তাহলে এক্সপেন্স, সেটা আমার এক্সপেন্স, ইনকাম, আর ইনকাম। যদি আমার কাছ থেকে টাকা আউটফ্লো হয় সেটা হচ্ছে এক্সপেন্স। ঠিক আছে, সুতরাং পারচেস করলে এটা কি ইনকাম না এক্সপেন্স? এক্সপেন্স। এক্সপেন্স, সুতরাং পারচেজের এটা আসবে এক্সপেন্স। ধর পারচেস করছিলেন আপনি, আমি কথা বলছিলাম যে 100 টাকা পারচেস করছেন। সেল, সেল করলে টাকা আসে না যায়? আসে। ইনকাম। আসে, হ্যাঁ, এটা হচ্ছে ইনকাম, 200 টাকা। তারপরে এই যে ফিফটি, 50 টাকা ছিল কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হচ্ছে কি এক্সপেন্সে যাবে, এক- এক- জি। 50 টাকা। আপনি ব্যাংক থেকে ঋণ নিছেন, এটা কি অ্যাসেট না লাইবিলিটি। লাইবিলিটি? লাইবিলিটি, লাইবিলিটি। এক্স্যাক্টলি। দেখেন এই যে এগুলো আপনার কোনো অনর্স ব্যাকগ্রাউন্ড, তারপরে কিন্তু আপনি বলতে পারতেছেন। ব্যাংক লোন নিছেন 500 টাকা। ফার্নিচার পারচেজ, এটা কি এক্সপেন্স। অ্যাসেট? এটা এক্সপেন্স হলো না ফার্নিচার পারচেস? এটা এক্সপেন্স, এক্সপেন্স মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাসেট অ্যাকুইজিশন করার জন্য আসছে তো। হ্যাঁ, এক্সপেন্স হচ্ছে এটা ক্যাপিটাল এক্সপেন্স। ঠিক আছে, এই এক্সপেন্স হচ্ছে আপনার রেভিনিউ এক্সপেন্স, হ্যাঁ, রেভিনিউ আর্ন করার জন্য যে এক্সপেন্স হয়। আর এটা ও হচ্ছে ক্যাপিটাল গেইন করার জন্য এক্সপেন্স হয়। আমি একটু বলতেছি শর্টকাট রূপে। বা একটু আমি একটু বলি, এইটা হচ্ছে আমার দিকে এক্সপেন্স, অ্যাসেট হবে, কিন্তু যে করছে তার দিকে আবার সেটা এক্সপেন্স হবে। বাট এই জন্য কি ক্যাপিটাল এক্সপেন্সটা কেন বলে? না না, আমি একটা কথা বলি। ধরেন আপনি আমের ব্যবসা করেন। হুম। এখন আম যদি আপনি পারচেস করেন, ব্যবসা আপনার কি আমের, তাই না? হ্যাঁ, আম সেক্ষেত্রে যদি এটা আমার অ্যাসেট। হ্যাঁ, আম যদি আপনি, না ওটা অ্যাসেট না। আম যদি আপনি কিনেন, ওটা কেন হ্যাঁ, কিনতেছেন? ওটা ব্যবসা করার জন্য। বিক্রি করার জন্য না? হ্যাঁ। তো যেইটা আমি কিনবো পুনরায় বিক্রির জন্য, সেটা হচ্ছে হুম। এক্সপেন্স। হ্যাঁ। ঠিক আছে, আর ফার্নিচার যে ও কিনতেছে, ও কি ব্যাংক কি ফার্নিচার ব্যবসা করে? না। না, না, তাহলে ব্যাংক ফার্নিচার কিনতেছে কেন? পুনরায় বিক্রির উদ্দেশ্যে কিনতেছে? না, না। কিসের জন্য কিনতেছে? ইউজেস এর কাস্টমার জন্য, সার্ভিস ইউজ করার বা জন্য। ইউজেস এর। ইউজ হ্যাঁ। করার জন্য, এক্স্যাক্টলি। তাহলে এক্সপেন্স এবং অ্যাসেট, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এক্সপেন্স করা হয় পুনরায় সেল করার জন্য, আর অ্যাসেট হচ্ছে অ্যাকুইজিশন করার জন্য, যেটা পুনরায় সেল না, ইউজেস এর জন্য করা হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সুতরাং এটা ধরেন ব্যাংক, ধরেন একটা প্রতিষ্ঠান মাছের ব্যবসা করে, মাছ যদি পারচেস করে,
মাস তো আরো বানাইতে পারবে না, মাস পারচেস করলে সেটা হচ্ছে তার কি এক্সপেন্স, ঠিক আছে, কস্ট। বা আর যদি মাসের যিনি ব্যবসা করে তার দোকানের জন্য যদি একটা চেয়ার কিনে তাহলে সেটা কি অ্যাসেটে যাবে? অ্যাসেট, এক্স্যাক্টলি, ও তো আর মাসে চেয়ারের ব্যবসা করে না। না, ফার্নিচার এলা যদি কিনে তাহলে ওর জন্য ওইটা হবে এক্সপেন্স। 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 ঠিক আছে, সো নেচার অনুযায়ী ব্যবসার কিন্তু মানে ই অনুযায়ী কিন্তু অ্যাসেট এবং এক্সপেন্সের মধ্যে পার্থক্য আছে, এই বেসিক কনসেপ্টটা রাখতে হবে। ভাইয়া, একটু কথা বলি। জি জি শিওর। মানে আমরা হচ্ছে যখন ওই অ্যাকাউন্টিং এর ম্যাথ করতাম তখন যেটা অ্যাকচুয়ালি জানতাম, মানে মানে শর্টকাট মনে রাখার জন্য, যেগুলো জাস্ট শর্টকাট আপনার আপনি থিওরি দিয়ে ব্যবহার করছেন। আহ, যেগুলো হচ্ছে যে আমার অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি সম্পত্তি বুঝায়, হ্যাঁ সম্পদ যেটা। হ্যাঁ এখন অ্যাসেট গুলো আমরা ডেবিট সাইডে বসাতাম, তো নট এক্সপেন্ডিচার ডেবিট সাইডে। এখন অ্যাসেট ওই ফার্নিচার যেটা বললো, এই আপু যে কোশ্চেনটা, আর কোনো কিছু মনে রাখবো না। হ্যাঁ ফার্নিচার যেগুলো আমার একটা সম্পদ, আমি এমনি ইমাজিন করি, মানে আমি ব্যবসা করলাম না, আমার ঘরের জন্যই আমি এটা ফার্নিচার কিনা, আমি একটা শোকেস কিনা, এটা আমার জন্য একটা অ্যাসেট। তখন এটা হুম। আমি ডেবিট সাইডে এই বসালাম, মানে শর্টকাটে মনে রাখার জন্য। ওইটা হ্যাঁ, ওইটা আমরা তো যখন অঙ্কগুলো করবো দ্রুত মানে ডাবল এন্ট্রি করব তখন এটা আমরা না, থিওরি ওই থেকে আপু দিয়ে আমরা। বলতেছিল যে এটা এটা অ্যাসেটের দিকে কেন হবে, তো অ্যাসেটের দিকে এমনি আমি যেন আমাদের স্যার যেভাবে বুঝাইছিল যে এইভাবে ইমাজিন করেন যে এটা আপনার একটা সম্পদ, আপনি অ্যাসেট বলতে বাংলায় যেমন সম্পদ, ঠিক এরকম আমি ফার্নিচার কেন আমার অ্যাসেট, কারণ আমি ঘরের একটা সম্পদ কিনলাম, আমার একটা মাল কিনলাম, যার হুম। কারণে এটা অ্যাসেটে যাচ্ছে। ইজি মনে রাখার জন্য বলছি। হ্যাঁ ওই যে আমি বললাম যে আপনি যদি ইউজের জন্য কিনেন তাহলে সেটা হবে আপনার অ্যাসেট। হ্যাঁ, আর যদি আপনি কেন ফার্নিচার ওয়ালা নিজেও তো ফার্নিচার কিনে, তাই না? ও ও যে অফিসের জন্য ফার্নিচার লাগে না, তো ও যেটা ইউজেসের জন্য কিনবে সেটা হচ্ছে তার অ্যাসেট। আর যেটা ও ট্রেড করার জন্য মানে পুনরায় বিক্রির জন্য কিনবে সেটা হচ্ছে আমার এক্সপেন্স। এক্সপেন্স। ঠিক আছে, সো দেন আমি বুঝছি। রেকর্ড করার পরে ওই ট্রানজেকশন গুলো প্রকৃতি অনুযায়ী আমি সেই ট্রানজেকশন গুলো কি করব, ক্লাসিফাই করব, এটা কি অ্যাসেট না লাইবিলিটি না রেভিনিউ না ইনকাম না এক্সপেন্স। ওকে, এইভাবে ক্লাসিফাই করব। তারপর আমি সামারি করব, এগুলোকে সামারাইজিং করব। মানে আমি এগুলোকে, আমার তো এই যে ক্লাসিফাই করে থাকলে সেটা আমার হয় কি যে অনেক লেন্দি করে লিখতে হয়। ঠিক আছে, তো সামারাইজিং করা হয় কিভাবে, যে এই যে একটা ইয়েছে যে ট্রানজেকশন গুলোকে একটু শর্টকাট করে লেখা হয়। এগুলো তো অনেক বড় করে লেখা থাকে, হ্যাঁ, যে পারচেজ অফ প্রোডাক্ট ফ্রম মিস্টার এক্স, এটা না লিখে এটা না লিখে সেটাকে সামারি করে লেখা হয় প্রোডাক্ট পারচেস, প্রোডাক্ট পারচেস, এইভাবে সামারাইজিং করা হয়, মানে যাতে ইয়েগুলো মানে জায়গাটা কম লাগে বা এটাকে সামারি করে আরো ভালোভাবে এটাকে প্রেজেন্ট করা যায়। ক্লাসিফাই করার পরে সামারি করা হয়, দেন ইন্টারপ্রেটিং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস অ্যান্ড ইভেন্ট অফ বিজনেস অর্গানাইজেশন। আচ্ছা, তারপরে এটাকে কি করা হয়? আচ্ছা, যাক সামারিতে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে সামারি কিভাবে করা হয়, যে ব্যবসা প্রতিষ্ঠানে এই যে ক্লাসিফাই যেগুলো করলো, হ্যাঁ ক্লাসিফাই করলো আপনার অ্যাসেট এবং লাইবিলিটি, তারপর হচ্ছে ইনকাম এবং এক্সপেন্স অনুযায়ী, দেন এগুলোকে আমার এখন বের করতে হবে, মানে আমার রেজাল্ট বের করতে হবে। তো এই রেজাল্ট বের করতে গেলে অ্যাকাউন্টিং কি করে, চারটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে এই যে যেই আইটেম গুলো আছে, এন্ট্রি বা ট্রানজেকশন গুলো আছে, এই ট্রানজেকশন গুলো থেকে বের করা হয় কত টাকা ইনকাম হলো বা লস হলো, ইনকাম অর ইনকাম, প্রফিট অর লস, সরি প্রফিট অর লস, প্রফিট অর লস, এটা বের করে এই যে ট্রানজেকশন গুলো থেকে। তারপরে বের করে কি অ্যাসেট সমান সমান লাইবিলিটি, লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। হ্যাঁ, এইভাবে এটাকে কি করে যে রেজাল্ট বের করে। প্রত্যেকটা প্রতিষ্ঠান এরকম চারটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। লাস্টেরটা কি বললেন যে ইন্টারপ্রেটিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ইভেন্টস অফ এ বিজনেস অর্গানাইজেশন, লাস্টেরটা হ্যাঁ কি এটাই হ্যাঁ বোঝায়?
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কিভাবে করে? প্রথমত করে, এই যে যদি প্রফিট এন্ড লস জানতে চাই, এটা করবো হচ্ছে প্রফিট, সরি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। 2 নাম্বার করে হচ্ছে আপনার ব্যালেন্স শিট। 3 নাম্বার করে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, সরি, ব্যালেন্স শিটে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টস, হ্যাঁ, এই চারটা তৈরি করে থাকে এই যে এই ট্রানজেকশন গুলো নিয়ে, যেগুলোকে সামারি করা হয়, হ্যাঁ। সামারি করে এই চারটা স্টেটমেন্ট বা বিবরণী তৈরি করে। এই যে এখানে যেটা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটার মাধ্যমে কি করে, যেগুলো হচ্ছে আমার ইনকাম, ইনকাম গুলোকে এক পাশে রাখে আর এক্সপেন্স গুলোকে আরেক পাশে রাখে। তো ইনকাম এবং এক্সপেন্স এই দুটার পার্থক্যের ফলে যদি নেগেটিভ আসে সেটা হচ্ছে লস, আর যদি পজিটিভ ফিগার আসে সেটা হবে প্রফিট। ঠিক আছে। ধরেন ইনকাম হচ্ছে, এখানে আমরা ধরি ইনকাম হচ্ছে 200 টাকা, আর এক্সপেন্স হচ্ছে 100 টাকা। তাহলে আমার প্রফিট কত? 100 টাকা। তাহলে এটার ফলে আমরা বের করি কি, কত টাকা প্রফিট হলো। আর ব্যালেন্স শিটের ফলে যেটা হয়, ব্যালেন্স শিটে এক পাশে থাকে অ্যাসেট আর আরেক পাশে থাকে লাইবিলিটি প্লাস মালিকের সত্ত্ব, ওনার সিকিউরিটি। ঠিক আছে। এইখানে দেখা হয় যে এই কোম্পানির টোটাল অ্যাসেট কত। অ্যাসেটের মধ্যে কি কি থাকে? অ্যাসেটের মধ্যে থাকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ক্যাশ, ক্যাশ ফ্লো, ব্যাংকে ব্যালেন্স, হ্যাঁ, এগুলো অনেক কিছু থাকে, টোটাল মিলিয়ে অ্যাসেট হয়। আর লাইবিলিটিতে কিভাবে হয়? লাইবিলিটির পোর্শনে আসে, আচ্ছা আমি একটা শর্টকাট করে একটা জিনিস বোঝাই। ধরেন আপনি যখন ব্যবসা করতে যান, হ্যাঁ, ভাই একটা ব্যবসা- কথা বলি, ব্যাংকের হিসাবে লাইবিলিটিটা বোঝানো মানে ব্যাংকের কোন কোন লাইবিলিটি, এটা যদি বুঝাইতেন তাহলে মনে হয় একটু ভালোই হ্যাঁ আমি হতো। বুঝাবো বুঝাবো, আমি এটা একটু জেনারেল ইয়েটা করে নিই। তো আমরা ব্যালেন্স শিটে ছিলাম, ব্যালেন্স শিটে কি থাকে? এক পাশে থাকে অ্যাসেট আর এক পাশে থাকে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি। সিম্পলি আমি একটা জিনিস বুঝাই, ধরুন আমি যদি একটা ব্যবসা করতে যাই, তাহলে আমার কি লাগবে প্রথমে? ক্যাপিটাল। ক্যাপিটাল লাগবে, তাই না? ক্যাপিটাল লাগবে। ধরুন আমার ক্যাপিটাল লাগবে 1000 টাকা, সাপোজ, ব্যবসা করতে গেলে। তো আমি কিভাবে নির্ধারণ করলাম যে আমার এই ব্যবসা করতে গেলে 1000 টাকা লাগবে? মানে আমি কি আন্দাজের উপরেই আমি বলে ফেললাম যে 1000 টাকা লাগবে? না না, এটা হচ্ছে আমি প্রথমে করছি যে আমার কত লাগবে, আমি নিজে কত দিতে পারবো, বা হচ্ছে আমি অন্য কোথাও থেকে আমি একটা এটা মানে ব্যবসায়ের প্রফিটের উপর করে ডিপেন্ড তারপর করবে, আমি আপনি কিসের বের ব্যবসা করছি। করতেছেন। হ্যাঁ, কিসের ব্যবসা করতেছেন, ব্যবসায়ের প্রফিটের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা মানে আমি এইভাবেই করি, ধরুন আমি ব্যবসা যদি আপনি করতে যাই, চাকরিজীবী করতে যাচ্ছেন। আমি যে ব্যবসা করতে যাই, তখন আমি কি করব, যে আমার ল্যান্ড লাগবে, ল্যান্ড লাগবে 200 টাকা, ল্যান্ডের বিল লাগবে 200 টাকা, হ্যাঁ। তারপরে আমার ইনভেন্টরি লাগবে, ইনভেন্টরি মানে হচ্ছে পণ্য, ইনভেন্টরি লাগবে 100 টাকার। তারপরে ফার্নিচার লাগবে, ফার্নিচার লাগবে ধরুন 150 টাকার। তারপরে আমার তারপরে আমার আরো কিছু মেশিনারিজ, মেশিনারিজ লাগবে ধরেন 2 3 4 4.5, ধরেন 650 টাকার। টোটাল আমার কত হইলো এখন? টোটাল আমার হলো কত? 1000, তাই না? 1000 হলো না নাকি? এইভাবে জি, প্রথমে আমি 1000 হিসাব হলো। করি আমার টোটাল কি পরিমাণ টাকা লাগবে ব্যবসা করার জন্য। ঠিক আছে। দেন আমি দেখি যে আমার নিজের কাছে আছে কত। আমার নিজের কাছে যেটা আছে সেটা হচ্ছে, মানে কি, আমার নিজের গাইড থেকে এটা ধরতে হবে। আমার নিজের কাছে আছে ধরেন 600 টাকা। এটা কি আমার নিজের, আমার টোটাল রিকোয়ারমেন্ট, টোটাল আমার এই অ্যাসেটস এইগুলো লাগবে মানে ব্যবসা করার জন্য 1000 টাকা লাগবে আমার।
এখন এই যে এই অ্যাসেট গুলো যে আমি অ্যাকোয়ার করব, এই যে যে অ্যাসেট গুলো আমি বললাম, এই অ্যাসেট গুলো আমি অ্যাকোয়ার করব, এখন আমি দেখবো সোর্সেস অফ ফান্ড কি। এটা তো আমার ইউজেস অফ ফান্ড, আমার ফান্ড গুলো এই জায়গায় ইউজেস হবে, মানে আমি আমার ব্যবসা করার জন্য এগুলো লাগবে। এখন আমি দেখবো যে আমার টাকা, টাকার সোর্স কি। আমার নিজের কাছে আছে 600 টাকা ক্যাপিটাল, বা এটাকে আরেকভাবে বললে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি কি? ব্যবসার টোটাল অ্যাসেটে মালিকের যে অংশ থাকে সেটাকে বলা হয় ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি। ক্লিয়ার এটা? মালিকানা সত্ত্ব। এখন বাকি 400 টাকা কই পাবো? ব্যাংক লোন নিব বা এক্স্যাক্টলি, অন্য বাকি 400 টাকা আমি এক্সটার্নাল লোন নিব, তাই না? এক্সটার্নাল ফাইন্যান্সিং নিব, তাই না? তো ওইটাকে বলা হয় লাইবিলিটিস। লাইবিলিটি। লাইবিলিটি হচ্ছে 400 টাকা। তাহলে হইলো, ব্যালেন্স হয়ে গেল না এখন? টোটাল অ্যাসেট সমান সমান কি? তাহলে এখানেও 1000, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে? হ্যাঁ, একদম। তাহলে একটা আমাদের অ্যাকাউন্টিং এর সবচেয়ে পপুলার সূত্র হচ্ছে টোটাল অ্যাসেটটা, টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটস সমান সমান লাইবি লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। মিলছে? বলেন, দুইটাই কিন্তু সমান হবে। তার মানে আমার ব্যবসা করতে টোটাল অ্যাসেট লাগবে 1000 টাকা। আমি, এটা হচ্ছে আমার ইউজেস অফ আচ্ছা ফান্ড। ভাইয়া, টোটাল অ্যাসেটটা কি উপরে 1100 হবে না? একটু মানে কত আছে এখানে? 600 700 800 900, ওহো, এখানে এটা আমি দিয়ে দিই, 100 টাকা দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি সাড়ে হ্যাঁ, পাঁচশো করে দিই। হ্যাঁ এটা সাড়ে সাড়ে পাঁচশো পাঁচশো। করে দিই, হ্যাঁ। জি জি। তো এখানে তাহলে আমার কি টোটাল অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে? সো এই ব্যালেন্স শিটের ফলে আমরা প্রথমে দেখলাম আমরা কি করি, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে নেট প্রফিট আর নেট লস, মানে কোম্পানির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আর ব্যালেন্স শিটের ফলে আমরা জানতে চাই এই কোম্পানিতে যে অ্যাসেট লাইবিলিটি আছে, এই কোম্পানিতে যে সম্পদ আছে, তো ইয়ে করে ফেললাম, এই কোম্পানিতে যে সম্পদ আছে, হ্যাঁ, এই যে 1000 টাকা, এই সম্পদের মধ্যে মালিকের হচ্ছে কত, 60%, তাই না? আর বাইরের লাভ বাইরের এক্সটার্নাল লাইবিলিটি কত, 40%। এটা বুঝছেন? 40%। এটা বুঝছেন না? জি জি, বুঝতে আমরা পেরেছি জি। আমরা জি, ডেট ইকুইটি বুঝতে বলছিলাম পারছি। না? ডেট ইকুইটি নাম শুনছেন? ডেট টু ইকুইটি, ডেট ইকুইটি। নাম শুনছি, জিনিসটা বুঝিনি। হ্যাঁ, ডেট ইকুইটি হচ্ছে এই যে এখানে এসে পড়লো, ডেট হচ্ছে 40%, ইকুইটি হচ্ছে 60%। তার মানে এই ব্যবসায় মালিকের ইয়াসে 60%, ও, অ্যাসেটের মধ্যে মালিকের ইনভেস্টমেন্টই 60%। আর 40% হচ্ছে আর লোন। হচ্ছে বাইরের ইয়া। তো আপনি কোন ব্যবসায়কে লোন দিতে চাইবেন? যে ব্যবসায় মালিকের অংশ বেশি থাকে, না বাইরে ঋণ নিয়ে ব্যবসা বেশি করে সে? মালিকের অংশ বেশি থাকে। যে মালিকের মালিকের রাইট, অংশ অংশ বেশি বেশি থাকে। থাকে। রাইট। তাহলে এটা একটা সুন্দর একটা, মনে করেন, একটা প্যারামিটার কোন ব্যবসায় ঋণ দিবেন। কারণ মালিকের হারানোর ভয় থাকে, যে হ্যাঁ আমারও তো অনেক টাকা ইনভেস্ট করা আছে এই ব্যবসায়। কিন্তু যে ব্যবসা ধরেন 90% হচ্ছে বাইরে ঋণ নিয়ে আর 10% হচ্ছে মালিকের অংশ, সেই ব্যবসায় ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ না? ঝুঁকিপূর্ণ নাকি? জি জি জি, ঝুঁকিপূর্ণ। যেমন ধরেন ব্যাংক, ব্যাংক হচ্ছে পরের টাকা নিয়ে ব্যবসা করে। ব্যাংকের দেখবেন ডিপোজিট কি একটা লাইবিলিটি না ব্যাংকের? তো ডিপোজিটই জি, আছে মনে করেন যে 95%, আর মালিকের অংশ থাকবে 5%। এই জন্য ব্যাংকের উপরে কি এত রেগুলেশন, যে তুমি তো পরের টাকা নিয়ে ব্যবসা করো, তোমাকে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে যে মানুষের টাকা নিয়ে তুমি কি করতেছো। এই জন্য বাংলাদেশ ব্যাংক কোনো রেগুলেটর ব্যাংক গুলোকে ধরে বেশি, কারণ ভাই মালিকের অংশ তো একেবারে কম। ঠিক আছে, মালিকের অংশ থাকে খুবই নগণ্য, বাকিটুকু সবই কি ডিপোজিটরদের টাকা নিয়ে করা। দেখেন আমি একটা ইয়ে দেখাই, রিয়েল এক্সাম্পল দেখাই এখানে। শোনেন, এত পেঁচাল পাচ্ছি কেন জানেন? অ্যাকাউন্টিং এর সেন্সটা আপনাদের মধ্যে ভরার জন্য, নাহলে আমি ডাইরেক্ট থিওরি রিডিং করতে পারতাম। বুঝছেন? না বুঝতে পেরেছি ভাইয়া, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডই নেই। ওই গেল স্টেটমেন্টটা, স্টেটমেন্টটা আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বের করছিলাম এই যে এখানে।
দেখা যাচ্ছে তো না? জি, দেখা যাচ্ছে। যেমন দেখেন ইউসিবি, এটা কোন ব্যাংকের? ইউসিবি দিচ্ছে না? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে। দাও। আচ্ছা দেখেন, একটু বলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ। জি। পোলাপানের জ্বালায় মামাকে বলো, তারপরে বলো। হুম। আচ্ছা দেখেন, এগুলো তো নোট মনে হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো। ফাইন্যান্সিয়াল এখানে তো স্টেটমেন্ট এই যে ওখানে এখানে আছে আছে। মানে এই যে দেখেন, হ্যাঁ, যেমন দেখেন এই যে এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হ্যাঁ। জি। এখানে দেখেন যাবতীয় ইনকাম এবং যাবতীয় এক্সপেন্স, হ্যাঁ, ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স। তারপরে এই যে এখানে আদার এক্সপেন্স গুলো আছে, সব কিছু বাদ দেওয়ার পরে এখানে কি বের হয়? বের হয় নেট প্রফিট আফটার ট্যাক্সেশন। নেট প্রফিট 60 কোটি টাকা। 60 কোটি টাকা প্রফিট করছে ইউসিবিএল, হ্যাঁ। নেট প্রফিট আফটার ট্যাক্স। ওকে। সো জি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ফলে কি বের হয়? নেট প্রফিট ও নেট লস বের হয়। সো এটা একটা ইউজেবল ইনফরমেশন। এই দেখেন ট্রানজাকশন গুলো সব কিছু লিপিবদ্ধ করে, ওই যে কি বলে যে সংক্ষেপ করে, সামারি করে, তারপরে এখানে নিয়ে আসছে। তারপরে করা হয় কি, ব্যালেন্স শিট করা হয়। এই যে যেমন একটা ব্যালেন্স শিট, হ্যাঁ। আচ্ছা, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ব্যালেন্স শিটটা আমরা একটু দেখি। হুম, শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বের করলে ভালো হতো, তাহলে হয়তো কিছু বুঝতে পারবা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ, বড় তো মনে হইতেছে। ভাই মনে হয় নেমে গেছে স্পিরিটটা। অনেক দেরি লাগতেছে। বিশাল বড় তো, ব্যাংকের ইয়েগুলো অনেক বড় হয়, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো। যে হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই যে এটা সুন্দর দেখা যায় এটা। দেখেন এখানে আছে ব্যালেন্স শিট, হ্যাঁ। এই যে ব্যালেন্স শিটে কি থাকে? ওই যে আমরা নেচার অনুযায়ী ট্রানজাকশন গুলোকে যে বলছিলাম যে ব্যালেন্স শিটে থাকে হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখানে জি। তাই আসবে। এই দেখেন এটা হচ্ছে টোটাল অ্যাসেট ব্যাংকের, এই ল্যান্ড এন্ড বিল্ডিং, হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স,
ওকে, তারপরে অন্য ব্যাংকে টাকা ডিপোজিট রাখছে, মানি অ্যান্ড কলের শর্ট নোটিস, গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট। আর ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে বড় কি থাকে? সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে লোনস এন্ড অ্যাডভান্সেস। হ্যাঁ, সবচেয়ে বড়। টোটাল 47,000 কোটি টাকার মধ্যে প্রায় 30,000 কোটি টাকাই হচ্ছে আপনার লোনস এন্ড অ্যাডভান্সেস। আচ্ছা। ঠিক আছে, তারপরে ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেট, নন ব্যাংকিং অ্যাসেট। হ্যাঁ, এগুলো মিলে সব টোটাল অ্যাসেট হচ্ছে চাল 47,000 কোটি টাকা। এখন এই যে এই অ্যাসেট গুলো, এই যে আমরা বললাম 47,000 কোটি টাকা হচ্ছে এই অ্যাসেট। এখন এই অ্যাসেট গুলো কিভাবে ফান্ডিং হয়েছে দেখেন, মানে বাইরের উৎস থেকে কত ফান্ডিং হয়েছে আর মালিকদের কতটুকু আছে। আর লাইবিলিটি পোর্শনে আপনি সবচেয়ে বড় কি পাবেন ব্যাংকের? অ্যাসেট তো আমরা পাইলাম লোনস এন্ড অ্যাডভান্সে। লোনস অ্যাডভান্স বুঝছেন, যে আপনি আপনার ব্যাংক যে কোনো জায়গায় লোন দিয়েছে সেটা। লাইভ আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন? জি, দেখা দেখা আচ্ছা যাচ্ছে ভাই, আচ্ছা, ঠিক নেট আছে। চলে গেছিল, নেট চলে গেছিল বুঝছেন। নেট ভাই স্টেবল না। হ্যাঁ হ্যাঁ, নেটটা চলে গেছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে লাইবিলিটি পোর্শনে দেখেন, এটা হচ্ছে লাইবিলিটি পোর্শন। এই দেখেন, এইটুক হচ্ছে ব্যাংকের টোটাল ক্যাপিটাল। এইটুক হচ্ছে ব্যাংকের টোটাল ক্যাপিটাল, হচ্ছে ব্যাংকের এইটুক। টোটাল লাইবিলিটি, এই যে লাইবিলিটি হচ্ছে এই পর্যন্ত। টোটাল লাইবিলিটি হচ্ছে ব্যাংকের, এক্সটার্নাল লাইবিলিটি হচ্ছে 44,000 কোটি টাকা। ঠিক আছে, টোটাল অ্যাসেট ছিল কত? 47,000 কোটি। সেইখানে আপনার সবচেয়ে বড় লাইবিলিটি কোনটা? ব্যাংকের ডিপোজিট, মানে পাবলিক ফান্ড নিয়ে ব্যবসা করছে। 47,000 কোটি টাকা অ্যাসেট ফান্ডিং হয়েছে আপনার 36,000 কোটি টাকা ডিপোজিট নিয়ে। আর বাকি হচ্ছে আপনার এই যে এগারো এগারো হাজার কোটি টাকা টোটাল ইকুইটি হচ্ছে কত? 2,900 কোটি টাকা হচ্ছে ইকুইটি। ঠিক আছে, পুরো 44,000 কোটি টাকা হচ্ছে আপনার লাইবিলিটি। আর মাত্র মালিকের অংশ হচ্ছে প্রায় 3,000 কোটি টাকার মতো। তার মানে দেখছেন ব্যাংক যে পরের টাকা নিয়ে ব্যবসা করে, এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। সো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট কত, টোটাল লাইবিলিটি কত। টোটাল অ্যাসেটের মধ্যে, লাইবিলিটির মধ্যে বাইরের লাইবিলিটি কত আর মালিকের নিজের অংশ কত। ঠিক আছে, সো এইটা আমরা জানতে পারি এই ইসের মাধ্যমে, ব্যালেন্স শিটের মাধ্যমে। ওকে, যাক, আমরা এগুলো সামনে আরো দেখবো। আমরা এই এগুলো মানে শিটের ইয়েগুলো আগে শেষ করে নিই, যেহেতু থিওরিটিক্যাল। জি ভাই। ওকে, তাহলে দেখেন এই যে এই যে অ্যাসেট লাইবিলিটি, তারপর হচ্ছে প্রফিট বের করা হচ্ছে, এইটাকে বলা হয় ইন্টারপ্রেটিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস এন্ড ইভেন্টস অফ বিজনেস অর্গানাইজেশন। মানে এই যে ফাইন্যান্স সিস্টেমগুলো তৈরি করে তারপরে এগুলোকে এই যে আপনি বর্ণনা করা যে এই ব্যবসায় লাইবিলিটি কত, অ্যাসেট কত, ইনকাম কত, এক্সপেন্স কত, এগুলো ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করাটার পুরো সিস্টেমটাই হচ্ছে কি অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং এর ফলে আমরা এগুলো জানতে পারি, মানে ইউজেবল ইনফরমেশন। হ্যাঁ, আনঅর্গানাইজড ট্রানজেকশন থেকে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং এবং ইন্টারপ্রেটিং এর মাধ্যমে আমরা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের আলটিমেট রেজাল্ট বের করতে পারি, যেটা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ডিসিশন মেকিং এ সাহায্য করে। কিভাবে সাহায্য করে ডিসিশন মেকিং এ? স্টেক হোল্ডার কারা একটা প্রতিষ্ঠানের? বলেন, হোয়াট ইজ যারা স্টেক হোল্ডার?
শেয়ার হোল্ডার। যারা তারা হচ্ছে হচ্ছে শেয়ার আমাদের এই হোল্ডার। প্রতিষ্ঠানের সাথে রিলেটেড কাজগুলো হ্যাঁ, করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে তাদের বলে স্টেক হোল্ডার কিন্তু শুধুমাত্র শেয়ার হোল্ডার না, শেয়ার হোল্ডারকে বলা হয় শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার। স্টক হোল্ডার, ঠিক আছে, শেয়ার হোল্ডারকে বলা হয় স্টক হোল্ডার, আর স্টক স্টেক হোল্ডার হোল্ডার হচ্ছে কোম্পানির সাথে যারা মানে কাজ করে। ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যারা জড়িত। হ্যাঁ, তার মধ্যে আছে আপনার ইনভেস্টর, ক্রেডিটর, ম্যানেজমেন্ট, ঠিক আছে, আরো আছে কাস্টমার আছে। হ্যাঁ, এরা আছে। আচ্ছা ভাই, ইনভেস্ট, ভেন্ডর হতে পারে না? ভেন্ডর। অবশ্যই এই যে ভেন্ডর, ভেন্ডর হইতে পারবে, ভেন্ডর মানে সাপ্লায়ার, সাপ্লায়ার, ইভেন গভর্নমেন্ট। এবং আপনি যে রিলেটেড যে ডিপার্টমেন্টে কাজ করতেছেন, আপনারা যে কাজের মানে কাজ যাদের সাথে আপনার হচ্ছে এমপ্লয় নিজে তারাও স্টেক আপনার হোল্ডার, এমপ্লয়ার। জি জি ভাই, এমপ্লয় এমপ্লয়ারের নিজে স্টেক হোল্ডার। নিজে কারণ স্টেক ভাই হোল্ডার। তারাও এই অ্যাকাউন্টিং এর তথ্যগুলো তার দরকার। কেন দরকার? কারণ এমপ্লয়ি যদি দেখে তার ব্যাংক দেউলিয়ার পথে, ও তাড়াতাড়ি ব্যাংক থেকে সুইচ করবে না জি। নাকি? জি, ইনভেস্টর কারা? ব্যাংকের ইনভেস্টর হচ্ছে এই যে আমরা যারা ডিপোজিট রাখি। খারাপ ব্যাংকের কি ডিপোজিট রাখবে ইনভেস্টর? না, তাহলে অ্যাকাউন্টিং এর তথ্য ইনভেস্টরও ইউজ করে থাকে। কেন? তারা সেখানে ইনভেস্ট করবে কিনা। ক্রেডিটর যারা, ক্রেডিটর হচ্ছে যাদের কাছ থেকে আমি ঋণ নিয়েছি। ব্যাংক নিজেও তো ঋণ নেয়, তাই না? অন্যান্য, শুধুমাত্র ব্যাংকের পার্সপেক্টিভে বলছি না, অন্যান্য ঋণ প্রতিষ্ঠান। মানে কি যে ডিপোজিট নিয়েছেন সেটাই? না, ক্রেডিটর হচ্ছে আপনার মানে ব্যাংক লোন অথবা আপনার আদার লোন গুলোকে, হ্যাঁ। আর আর ডিপোজিট হোল্ডার হচ্ছে ইনভেস্টর যারা। ও মানে ডিপোজিটর, কাস্টমার যারা হ্যাঁ ডিপিএস হ্যাঁ, টিপিএস এগুলি কি, তাহলে এগুলি ব্যাংকের ইনভেস্টর। কাছে লোন না? না, ডিপিএস যদি রাখেন আপনি তাহলে এটা তো ব্যাংকের হচ্ছে ইনভেস্টর, ঠিক ও, আছে। কিন্তু ডিপোজিট ব্যাংকের তো হোল্ডার, লাইবিলিটি। ব্যাংকের তো অবশ্যই লাইবিলিটি। ইনভেস্টর যারা, তারা তো আমার আমার কাছে ইনভেস্ট করছে, তার মানে হচ্ছে তা এটা আমার লাইবিলিটি। হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট সেটাই। অবশ্যই ডেফিনেটলি লাইবিলিটি। হুম। আর ম্যানেজমেন্ট নিজেও তো দেখবে, তাই না, তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, নাকি আগের বছরের চাইতে এই বছরে প্রফিট বাড়ছে না কমছে, এগুলো দেখে তারা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন মেকিং করবে, তাই না? সো এই পুরো ইয়েটা হচ্ছে অ্যাকাউন্টিং। হ্যাঁ, এখন দেখবেন আপনি অন্য অন্য গুলো করবেন আর ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক পেশাল পারলাম, প্রায় ঘন্টা খানিকের মতো হয়ে গেছে। ফাংশনস এন্ড ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং। সো এই অ্যাকাউন্টিং এর ফাংশন অথবা ইম্পর্টেন্স কি? অ্যাকাউন্টিং এই যে উপরে যে যা বললাম, ট্রানজেকশন গুলোকে প্রথমে লিপিবদ্ধ করে, তারপর সেগুলোকে ক্লাসিফাই করে, কোনগুলো অ্যাসেট, কোনগুলো লাইবিলিটি, কোনগুলো ইনকাম, কোনগুলো এক্সপেন্স। তারপর সামারি করে, এই যে ব্যালেন্স শিট করে, ইনকাম স্টেটমেন্ট করে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে, ঠিক আছে। তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি ভাই, ক্যাশ ফ্লো? ও আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে ভুলে গেছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে মানে মানে এটা হচ্ছে মানে ক্যাশ রিসিট, হ্যাঁ, আর ক্যাশ পেমেন্ট। ওকে, টাকা আসা যাওয়া, মানে মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা মানে ক্যাশ ইনফ্লো এন্ড ক্যাশ আউটফ্লো, এইটার মানে পুরো একটা চিত্র পাই যে এই অর্গানাইজেশন কত টাকা ক্যাশ রিসিভ করছে ট্রানজেকশনের ফলে, আর কত টাকা ক্যাশ অন্যকে দিয়েছে, পেমেন্ট। ঠিক আছে, পেমেন্ট করেছে ক্যাশে। সো এটা করার ফলে যদি দেখে যে নেগেটিভ আসে, তার মানে কি রিসিপ্টের চাইতে পেমেন্ট বেশি করছে ক্যাশ। আর যে পজিটিভ আসে, তার মানে এই অর্গানাইজেশন পাইছে বেশি, দিছে কম, ঠিক আছে। এবং দেখা হয় যে কোন ট্রানজেকশনে কোম্পানির ক্যাশ বেশি যাচ্ছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এগুলো আমরা সামনে দেখবো। হ্যাঁ, সো ভাই তাহলে কি পজিটিভ থাকলে ওই ব্যাংক প্রফিটে আছে? প্রফিটে না, মানে ব্যাংকের ক্যাশ, ক্যাশ ক্যাশ ক্রাইসিস নাই। দেখেন ক্যাশ অনেক, ক্যাশ ম্যানেজমেন্টের সক্ষমতা আচ্ছা। বোঝায় না। ক্যাশ নগদ যত ক্যাশ ফ্লোতে পজিটিভ থাকে তাহলে এটা ব্যাংকের সক্ষমতা বোঝায় না। হ্যাঁ, যে মানে তারা ক্যাশের প্রবলেম নাই, তা দেখবেন অনেক ব্যাংকের প্রফিট ক্যাশে। হইলো, হ্যাঁ, হ্যাঁ, তাদের কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ আসে। হ্যাঁ, অনেক ব্যাংকের লিকুইডিটি নাই। হ্যাঁ। লিকুইডিটি ক্রাইসিসে পড়বে তারা। পার্টিসিপেশন আপনি দেখতে পারেন না, আচ্ছা পার্সিপিউটেন্সি ভাইয়া, দেয়। ক্যাশ ফ্লোতে যদি আপনার এসব নেগেটিভ থাকে ব্যাংকের সেক্ষেত্রে কি আপনার হলে এসব ব্যাংক আপনার অনেক সময় যে আমরা দেখি যে আপনার ব্রাঞ্চে টাকা তুলতে গেলে গ্রাহক টাকা পাচ্ছে না, এটা কি আসলে ক্যাশ ফ্লোর সমস্যার কারণে? সেটাই
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। ক্যাশ ফ্লোর কারণে সে ডিপোজিট রাখতেছে 10 টাকা, মানুষ টাকা উঠে নিচ্ছে মনে করে 20 টাকা। ঠিক আছে? জি। তো মনে করেন নতুন ডিপোজিট 10 টাকা আসতেছে, কিন্তু ডিপোজিট আউটফ্লো হচ্ছে 20 টাকা, মানে যেগুলো জমা আছে ওগুলোও যাচ্ছে। আর আপনার নেট ক্যাশ আউটফ্লো, ক্যাশ ফ্লো নেগেটিভ। তার মানে আপনার ক্যাশ ফ্লো, ইনফ্লোটা কম হচ্ছে, আউটফ্লো বেশি হচ্ছে। ও, ঠিক আছে? আমার এই এই এইগুলোর অঙ্ক আসবে, ক্যাশ ফ্লোর অঙ্কগুলো যেগুলো হ্যাঁ আছে হ্যাঁ সেগুলো কি হ্যাঁ, আসবে? আসবে আসবে আসবে, 100% আসবে। আসবে। তো সেই ক্ষেত্রে বাবারে। আমি যদি মানে আমার চুজ থাকবে না যে এটা না দিয়ে আমি অন্যটা দিব বা হ্যাঁ এরকম হ্যাঁ, অবশ্যই করবেন। ওয়ার্কশিট এগুলো কি আসে? একটা ভাইয়া কি ওয়ার্কশিট। বললেন, বুঝি হ্যাঁ, মানে কিসের অঙ্কের কথা বললেন? ক্যাশ ফ্লোর অঙ্ক? ক্যাশ ফ্লোর অঙ্ক আচ্ছা আসবে। শোন ভাই, তাহলে ক্যাশ ফ্লো যদি খারাপ বা নেগেটিভ অবস্থানে থাকে, আমরা কি ওই ব্যাংকের অবস্থা কি খারাপ বলবো না, বা হ্যাঁ, বলবো অবশ্যই কি? খারাপ, অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। যদি ক্যাশ, দেখেন অনেক ব্যাংকের আসে যে ক্যাশ ফ্লো পার্শিয়াল নেগেটিভ। ঠিক আছে? এরকম আসে অনেক, যেগুলো ক্যাশ ক্রাইসিস থাকে তাদের বেশি আসে। মানে ধরেন কিভাবে নেগেটিভ আসে আমি আপনাকে বলি, যদিও সামনে আমরা পড়বো এটা। ধরেন আপনি পণ্য বিক্রি করছেন, হ্যাঁ, সেল করছেন 2000, 2000 টাকা। আপনি বাই করছেন 1000 টাকা। হ্যাঁ, এখন ক্যাশ ফ্লো করতে গিয়ে আপনি সেল করলে টাকা আসে না যায়? টাকা আসে। তো আসে। টাকা আসে, তাই না? সেল করলে টাকা আসে, 2000 টাকা আসার কথা। আর হুম, বাই করলে টাকা চলে যায়, তাই না? হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে আপনার, তাহলে আপনি দেখলেন যে আপনার প্রফিট হচ্ছে কত? এক এক হাজার হাজার টাকা প্রফিট হচ্ছে, তাই না? জি। আমার 1000 টাকা প্রফিট হচ্ছে, তাই বলতে যে আমার পকেটে 1000 টাকা আছে, এটা কিন্তু ভুল। কেন? যখন আমি ক্যাশ ফ্লো করতে গেলাম, তখন দেখতেছি আমার নেগেটিভ 500 টাকা আসতেছে। কেন নেগেটিভ 500 টাকা আসলো? আমার তো 1000 টাকা প্লাস হওয়ার কথা। বিকজ আপনি এইখানে সেল করছেন পণ্য, এই সেলের মধ্যে এই সেলের মধ্যে আপনি 1500 টাকা সেল করছেন বাকিতে, আর 500 টাকা সেল করছেন নগদে। কিন্তু বাই যে করছেন, এই বাই করছেন 1000 টাকা পুরোটাই নগদে। তাহলে ও, বলেন, আপনি এই সেল করছেন, ক্যাশ পাইছেন কত? 500 টাকা। আর বাই করার সময় আপনি পুরোটাই নগদে বাই করছেন, মানে পুরো 1000 টাকা আপনার নিকট থেকে চলে গেছে। তাহলে মাইনাস করলে -500 হয় না? জি। দেখছেন? তো সেল করছেন বেশি, 1000 টাকা প্রফিট হওয়ার কথা, হয়েছে প্রফিট, কিন্তু আমার পকেটে টাকা নাই। কারণ আমার তাহলে কি বিক্রয়টা হচ্ছে, আমার বিক্রয়টা হচ্ছে নন ক্যাশ সেল। এই নন ক্যাশ যে সেলটা বাকিতে, এটা কি ভাই তাহলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল? অ্যাকাউন্টস রিসিভেবল হবে। ঠিক আছে? সো আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখা হয় যে ক্যাশের ফ্লোটা কি, ও প্রফিট তো হচ্ছে, কিন্তু ভাই আমার ক্যাশের কি অবস্থা? কারণ আপনি যতই লাভ করেন, আপনার পকেটে যদি টাকা না থাকে, তাহলে আপনি কি, মানে কোন দাম আছে? তাহলে শোন ভাই, আমরা ব্যাংকের ক্ষেত্রে কি ধরতে পারি যে যে সকল লোন গুলো আমাদের আসলে ডিফল্ট করে, এনপিএল হচ্ছে, ওগুলোর কারণে এক্স্যাক্টলি আমাদেরকে একটু- এক্স্যাক্টলি ওইটা, হ্যাঁ। সিমিলার। এই জন্য বলে এনপিএল বেশি হলে কি হয়, ব্যাংক ক্যাশ ক্রাইসিসে পড়ে। গুড পয়েন্ট, ভেরি কিন্তু গুড এটা তো পয়েন্ট। ভাই অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে না, এটা বাকিতে 1500 টাকা। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে, কিন্তু পকেটে তো টাকা নেই। অ্যাকাউন্ট রিসিভেবলের এই টাকা কি পুরো আদায় হবে, আপনি নিশ্চিত? না। এখান থেকে ই হবে না, আপনার প্রভিশন রাখতে হবে না, ডিফল্ট প্রভিশন। হ্যাঁ তারপরে হ্যাঁ আবার হ্যাঁ, এখান থেকে আপনার ব্যাড লোন হতে পারে। ব্যাড লোন হইতে পারে, রাইট, ব্যাড লোন হবে। ঠিক আছে? যত বাকি বেচবেন। আর হ্যাঁ, আমার কাছে যদি কেউ টাকা পায়, ধরেন আমি এখনো পেমেন্ট করিনি, তাহলে কি ওটাকে অ্যাকাউন্ট পেয়েবল বলবো? অ্যাকাউন্টস মানে পেয়েবেল, রাইট। আমাকে যদি কেউ টাকা পায়। ঠিক আছে? জি। সো অনেক খুঁটিনাটি জিনিস আছে, বুঝছেন? এত তো কিছু এই ভাই, অ্যাকাউন্ট এগুলির অঙ্ক আসবে না, এই ক্যাশ ফ্লো অঙ্ক? ক্যাশ ফ্লো অঙ্ক আসবে। মানে আমি আপনার যেটা বুঝাইলাম, এটা বাস্তব দিক দিয়ে বুঝাচ্ছি আর কি, যাতে আপনি ভালো বুঝে অঙ্ক করতে পারেন।
তাহলে আপনার অঙ্ক ভুল হবে না, আপনি মজা পাবেন অঙ্ক করে। ঠিক আছে। তারপরে ইন্টারপ্রেটিং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, এই যে ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট যে করলাম, এখন কইরা কি বসে থাকা যাবে? বসে থাকা যাবে না, এগুলো অ্যানালাইসিস করতে হবে না? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। কোন একটা কাস্টমার, কর্পোরেট কাস্টমার যে লোন নিতে আসে, আমরা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি না? করি। জি, করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা কি করি? রেশিও অ্যানালাইসিস করি, তাই না? জি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি মানে এটার ভিতরে আমরা ঢুকি, ঢুকে দেখি যে তার তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, একটার সাথে একটা রিলেশন করি, যে এখানে তো তার বিভিন্ন ধরনের রেশিও অ্যানালাইসিস আছে। রেশিও অ্যানালাইসিস আছে, ডেট ইকুইটি রেশিও আছে, কারেন্ট রেশিও আছে, কুইক ভাই এগুলো রেশিও কি আছে। অঙ্কে থাকবে? হ্যাঁ, ওগুলো তো থাকতে পারে, থাকে তো। হুম। না, এটাই আমার মনে হয় আছে কিনা আমার দেখতে হবে আছে একটু। আছে, হ্যাঁ, সিলেবাসে দেখছি আমি। হ্যাঁ। সিলেবাসে আছে রেশিও অ্যানালাইসিস, থাকলে আসবে। জি জি। ওটাও তো। অ্যাকাউন্টিং এর মধ্যে রেশিও অ্যানালিসিস আসবে? রেশিও তো জি, আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাউন্টিং এরই সিলেবাসে কাজ। আছে। আছে না? রেশিও তো অ্যাকাউন্টিং এরই। ঠিক আছে, কিন্তু এই কারণে সেগুলো তো মনে থাকবে না সূত্রগুলো আবার। 9টা না 10টা ভাই আমি দেখছিলাম আরে সিলেবাসে, মানে বেশি একজন। বেশি নাই, অল্প সংখ্যক কিছু রেশিও আসে এবং দুনিয়ার সোজা। এটা সূত্র মনে রাখতে বুঝছেন, হবে। খালি ভাইয়া সূত্রটা মনে বলতে রাখবেন। পারেন যে সুমন ভাই আছে সূত্রগুলো না জানি শর্ট। ভাই, আর ওই কারেন্ট অ্যাসেট এগুলো আমি জানি, কিন্তু হচ্ছে সূত্র তো আমার মনে থাকে না। সূত্রটা একটু সূত্র ঝামেলা থাকবে লাগে। থাকবে, আপনি প্র্যাকটিস করবেন। ভাই, শুরুতেই যদি আপনি মানে হার মেনে যান, কি কেমন হবে? আমাদের ঠিক সুমন আছে, ভাই আছে না, সমস্যা নাই তো। সেটাই। টেনশন করেন কেন, আপনারা পারবেন। ইনশাআল্লাহ ভাইয়া। ভাই আমাদের ম্যাথ গুলি দেখেন ভাইয়া, মানে যেন পারি। না, ম্যাথ তো অবশ্যই দেখাবো, অ্যাকাউন্টিং এ ম্যাথ দেখাবো না? হোয়াট আর দ্য পারপাস অফ অ্যাকাউন্টিং, এই যে এগুলোই, ঠিক আছে, যা বললাম অ্যাকাউন্টিং পারপাস এটাই। ট্রানজাকশন রেকর্ড করবেন, লস প্রফিট ডিটারমাইন করবেন, অ্যাসেট লাইবিলিটি কত, ডিসিশন মেকিং কিভাবে করবেন, বাজেট এবং প্ল্যানিং করবেন। হ্যাঁ, অডিটিং এন্ড ইন্টারনাল কন্ট্রোল, এই পারপাসে হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে, এগুলা পারপাস। ঠিক আছে, আশা করি এগুলো জি এটা করলেই পারবেন। জি জি। এরপর এখন দেখেন অ্যাকাউন্টিং এর ইউজার কারা। এই যে অ্যাকাউন্টিং থেকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতেছি, ব্যালেন্স শিট করতেছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি, ওনার ইকুইটি স্টেটমেন্ট করতেছি, আবার রেজাল্ট গুলো ইন্টারপ্রেট করতেছি, এগুলা কাদের জন্য করতেছি? হু আর দ্য ইউজার্স? এটার ইউজার কারা? এটার ইউজার হচ্ছে ইন্টারনাল ইউজারও আছে, আবার এক্সটার্নাল ইউজারও আছে। ইন্টারনাল ইউজার কারা? যারা হচ্ছে আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যারা হচ্ছে আমার ভিতরে যারা স্টেক হোল্ডার, তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। তার মধ্যে হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টিং এর এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো ম্যানেজমেন্ট দেখে। ম্যানেজমেন্ট দেখে তারা এগুলো অ্যানালাইসিস করে এবং ডিসিশন মেকিং করে যে সামনে আমাদের কি অবস্থা হবে। ঠিক আছে, আমরা কি আহ গ্রোথের দিকে যাচ্ছি নাকি আমরা ডিক্লাইনের দিকে যাচ্ছি? জাস্ট একবার ইমাজিন করে দেখেন, যদি অ্যাকাউন্টিং না থাকতো, মানে আপনি ব্যবসা করতেছেন করতেছেন, লাভ লোকসানের কোনো হিসাব নিকাশ নাই, আপনার ব্যবসা যদি খারাপ হয়ে থাকে, তাহলে ওই যে পিপলস লিজিং এর মতো আপনার ঠাস করে একদিন পড়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং প্রতি বছর, এই যে অ্যাকাউন্টিং সাইকেল মানে হচ্ছে সাধারণত 1 বছর, তাই না? ধরেন ব্যাংকগুলো অ্যাকাউন্টিং সাইকেল কিভাবে করে? ফিসক্যাল ইয়ার জুলাই টু জুন। হ্যাঁ, জুলাই 1 থেকে আপনার June 30, তাই না? জুলাই জুলাই টু পয়লা জুলাই থেকে, না না, এখন তো ইয়ে করে, 1 জানুয়ারি থেকে December 31 পর্যন্ত এখন করে। কি জানুয়ারি থেকে ডিসেম্বর? হ্যাঁ, জানুয়ারি থেকে করে, জানুয়ারি টু জানুয়ারি, ডিসেম্বর। জানুয়ারি জি, থেকে ডিসেম্বর। প্রতি ইয়ারে। এবং একবার যদি আপনি এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা করেন, আপনাকে প্রতি বছরই ওই ধাঁচেই করতে হবে। কেন ওই ধাঁচে করতে হবে? কারণ ভাই, আপনি যদি জানুয়ারি টু ডিসেম্বর একবার করেন, আবার যদি সাইকেল চেঞ্জ করেন যে জুন টু জুলাই, তাহলে কিন্তু আপনি কম্প্যারিজন করতে পারবেন না দুইটা ইয়ারের মধ্যে, যে আগের বছরে কি ছিল, এই বছরে আমার অবস্থাটা কি। এই জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে সবসময় 2 বছরের ডাটা দেখায়, দেখেন 2023 2022। ঠিক আছে, কারণ এখান থেকে দেখে যে
গত বছরে ছিল কত, এই বছরে আছে কত? গত বছরে ক্যাশ ছিল 2 কোটি, এই বছরে হচ্ছে কত? গত বছর গত বছর ছিল 2,500 কোটি, এবছর হয়েছে 2,100 কোটি। তো এইভাবে পূর্বের ইয়ার থেকে বর্তমান ইয়ারে তুলনা করে, ঠিক আছে। সো ম্যানেজমেন্ট ইউজ করে, এমপ্লয়ি ইউজ করে, এমপ্লয়ি ইউজ তো করবেই, কারণ এমপ্লয়ি কাজ করতেছে এখানে। ফিউচারে চাকরি বাকরি হারাইতে হয় কিনা, যে সমস্ত ব্যাংকের অবস্থা খারাপ, তারা কি চাকরি বাকরি এখন সাইডে দেওয়ার একটা, মানে অন্য জায়গায় সুইচ করার একটা চিন্তা ভাবনা করতেছে, তাই না? ঠিক আছে। মানে এই যে সালমের ব্যাংকগুলো যেগুলো আছে, হ্যাঁ, এখানে অনেকেই চাকরি হারাইছে, আবার অনেকে মানে দেখা যায় যে রিস্কের মধ্যে আছে। ওকে। তো এমপ্লয়িরা তো সেই স্টেটমেন্ট দেখে। তারপরে ব্যাংক যদি ভালো করে, তাদের প্রমোশন হবে, কম্পেনসেশন ভালো হবে, হ্যাঁ, তাদের জব সিকিউরিটি বাড়বে। তো আমাদের এমপ্লয়িরাও কিন্তু এই অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন সেটা ব্যবহার করে থাকে। ওনার্স, ওনার্স হচ্ছে কারা? ব্যাংকের এই যে যারা শেয়ার হোল্ডার, হ্যাঁ, যারা ইনভেস্টমেন্ট করেছে ব্যাংকে, ডেপোজিটর ওনার্স তারা। সরি, ডেপোজিটর ওনার্স হচ্ছে আমাদের এই ধরেন আপনি বোর্ডে যারা আছে, ওকে, বোর্ডে যারা আছে বা কোম্পানিতে যারা ইকুইটি ইনভেস্টমেন্ট করেছে তারা হচ্ছে ওনার্স। ইকুইটি ইনভেস্টমেন্ট কি? ইকুইটি ইনভেস্টমেন্ট হচ্ছে যে তারা এই ব্যাংকে মালিকানায় অংশ নিয়েছে, মালিক, মালিক তাহলে হিসেবে তো গণ্য। এটা শেয়ার হোল্ডাররা মালিক না, ওয়ান কাইন্ড অফ? শেয়ার হোল্ডাররা ওয়ান কাইন্ড অফ মালিক। এখন আপনি যদি ধরেন এই, এটা তো পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ, বা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কি থাকে যে ওনার্স কিন্তু বাইরের কেউ হয় না, ওই ভিতরের লোকজনই ওনার্স হয়, তাই না? পাবলিক লিমিট প্রাইভেট লিমিটেড কোম্পানি কি বাইরে শেয়ার বিক্রি করতে পারে? না ডিরেক্টররাই কিনে? ডিরেক্টররাই কিনে, ডিরেক্টররাই প্রাইভেটলি কিনে। পাবলিকে হচ্ছে বাইরে শেয়ার বিক্রি করতে পারে। বিক্রি করে। ঠিক আছে। সো তারা প্রাইভেটের ক্ষেত্রে কি তারাও ওনার, ঠিক না? এক্সটার্নাল ইউজার কারা? ইনভেস্টর, যারা আমার প্রতিষ্ঠানে স্টক বন্ড এগুলো কিনছে যারা, ঠিক আছে, কিনে আমার প্রতিষ্ঠানে ফান্ড প্রোভাইড করেছে। শেয়ার যে কিনেছে যারা, তারাও ইনভেস্টর। ক্রেডিটর হচ্ছে বাইরের ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, গভর্নমেন্ট এজেন্সি, তারা ট্যাক্স, তাই না, লেবার ল ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা এগুলো তারা ভাই দেখে। ক্রেডিটর যেন কোনটা, কাদেরকে বলেন ক্রেডিটরের এক্সাম্পল? ক্রেডিটর হচ্ছে যারা হচ্ছে ব্যাংক গুলো, যারা যারা থাকে ব্যাংক ফাইন্যান্স কোম্পানি, যারা ব্যাংকে ফাইন্যান্স করছে, হ্যাঁ। খালি তো ব্যাংকের পার্সপেক্টিভ এটা বুঝাচ্ছি না, ধরেন আপনি বেক্সিমকো, স্কয়ার এগুলোর পার্সপেক্টিভ আপনার বুঝতে হবে। ব্যাংকগুলো কি এগুলোতে ফাইন্যান্সিং করতেছে না? গার্মেন্টস জি গুলোতে জি। ফাইন্যান্স, তো গার্মেন্টস এর জন্য ক্রেডিটর কে? ব্যাংকগুলো। ও, ঠিক আছে, মাল্টিপল তাহলে কি অ্যাঙ্গেলে এখানে চিন্তা করতে হবে আমার। ক্রেডিটরস কি এখানে টেক্সটাইল কোম্পানি হতে পারে ক্রেডিটর? না না, টেক্সটাইল কোম্পানি হবে কেন? টেক্সটাইল কোম্পানি তো ধরেন ওর ক্রেডিটর হচ্ছে ব্যাংক। ও ক্রেডিটর আচ্ছা। মানে ঋণদাতা, এক কথা ঋণদাতা। ব্যাংক তো এখানে ঋণদাতা, তাহলে হ্যাঁ, তো ওরা নেক্সট। এখন আপনি যদি গার্মেন্টস এর মালিক হন, আপনার কাছে ব্যাংক হচ্ছে ঋণদাতা। আর আপনি যদি ব্যাংকের মালিক হন, তাহলে আরেক ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকেন, কল মানি রেটে ঋণ নিয়ে থাকেন, তাহলে ওই ব্যাংক হবে আপনার ঋণদাতা। এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ঋণ নেয় না। যে এটা ইন্টার কল। ব্যাংক, ইন্টার ব্যাংক, ভাইয়া, ইন্টার ব্যাংক ট্রানজাকশন। আমি একটু বলবো ভাইয়া। হ্যাঁ, শিওর। অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে আহ, এখানে বলতেছে ক্রেডিটর্স ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন টু অ্যাসেস দ্য অর্গানাইজেশন। মানে একটা কোম্পানির তার ক্রেডিট নেবার ক্ষমতা কতটুকু, হ্যাঁ, এইটা জাজ করে হচ্ছে ক্রেডিটর্সটা। মানে যে হচ্ছে আপনার ক্রেডিটর্স হচ্ছে যে আপনার ব্যাংক, ডেপো, ব্যাংক, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল হ্যাঁ মানে যে যারা ঋণদাতা তারা হচ্ছে হ্যাঁ অ্যাকাউন্টিং। ধরেন আমি, আমি একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, আমার একটা হ্যাঁ প্রতিষ্ঠানের জন্য লোন নিতে আসলাম আপনার কাছে, আর আপনি ব্যাংকার কি আমার এমনি লোন দিয়ে দিবেন? করা দরকার নেই। না। হ্যাঁ ও, সেটাই ভাইয়া, মানে তাহলে ক্রেডিটর্স আপনি হচ্ছে আমার দেখবেন না যে আমার লোন দেওয়ার মতো আমার অ্যাবিলিটি ফাইন্যান্সিয়াল কতটুকু আছে এবিলিটি ও আছে কিনা। কিনা। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেস আমি করবে নাকি, অ্যাসেসমেন্ট হ্যাঁ, করে তারপর? অ্যাসেসমেন্ট করবেন না? তো হুম। তারাও তো ক্রেডিটর হতে ইউজ করে থাকে, ঠিক আছে। সো ব্যাংকগুলো তো, ভাইয়া ওই যে এক্সটার্নাল ইউজারটা যদি আবার একটু রিপিট করতেন। এছাড়া কারা? হচ্ছে ব্যাংকের বাইরে যারা থাকে, মানে, মানে বাইরের বাইরের পার্টি যারা, ঠিক আছে, মানে এক ব্যাংকের। কথা হচ্ছে ক্রেডিটর বলতে মানে যে লোনটা দিচ্ছে, আর ডেটর হচ্ছে হ্যাঁ, যে লোনটা নিচ্ছে। হ্যাঁ, ক্রেডিটর হ্যাঁ, এখানে লোনটা
লোন হচ্ছে সে দিবে দিবে এখন। সে ব্যাংকও হইতে পারে, যেমন আমরা যদি পার্সোনাল, আপনি যদি আমাকে ধার দেন তাহলে আপনি হচ্ছেন ক্রেডিটর। এনজিও হতে পারে, ঠিক হ্যাঁ, আছে। এনজিও হতে পারে। ব্যক্তি হইতে পারে, এনজিও হতে পারে, যে কেউ হইতে পারে। যে এক কথায় লোন বলতে দিবে সেই ক্রেডিটর। এক কথায় বলতে ক্রেডিট হচ্ছে ঋণদাতা। একভাবে বুঝে নেবেন, ঋণদাতা। মানে আপনি ধারে যে টাকাটা দিচ্ছে আর একজনকে, সে যে পারপাসে হোক সে হচ্ছে ক্রেডিটর। এক্স্যাক্টলি। আচ্ছা আপনি এক্সটার্নাল ভাইয়া ইউজার ভাইয়া বুঝছেন? এক্সটার্নাল ইউজার কি ভাইয়া বুঝছেন? ভাইয়া এটা কি পাওনাদার বলা যায়? পাওনাদার, হ্যাঁ পাওনাদার বলতে পারেন, পাওনাদার বলতে পারেন, ঠিক আছে। পাওনাদার বলতে পারেন এদেরকে। তবে অ্যাকাউন্টস পেয়েবল এন্ড ক্রেডিটরের মধ্যে একটু তফাৎ আছে, হ্যাঁ। অ্যাকাউন্টস পেয়েবল যেটা আসে, এটা হয় হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয় থেকে। আর মানে এটা আমার কাছে টাকা পাবে। টাকা পাবে, কিন্তু এটা এরাইজ হয়েছে, এটা জন্মগ্রহণ করছে ধারে পণ্য ক্রয় থেকে। মানে বা আমি পণ্য বা কোনো সার্ভিস নিয়েছি। হ্যাঁ, সার্ভিস বা পণ্য আমি ধারে নিয়েছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ আর হ্যাঁ। ক্রেডিটর হচ্ছে সে আমার কাছে সার্ভিস হবে কিচ্ছু এনে নেয়, সে আমাকে ঋণ দিচ্ছে, ও, মানে সুদের বিনিময়ে আমাকে ঋণ দিচ্ছে, ঠিক বুঝছি। আছে। একটু পার্থক্য আছে। অ্যাকাউন্টস পেয়েবলের সাথে এটার হচ্ছে পার্থক্য। গভর্নমেন্ট এজেন্সি যারা এই যে গভর্নমেন্ট ট্যাক্স টুক্স এর ব্যাপারগুলো ক্যালকুলেশন করে, কাস্টমার ডেফিনেটলি তারা এক্সটার্নাল ইউজার। আপু বলছেন এটা কেন এক্সটার্নাল ইউজার দ্বারা, কে জানে জিজ্ঞেস করছিলেন? জি ভাই, আমি জিজ্ঞেস করছিলাম। এবার কি বুঝতে পেরেছেন এক্সটার্নাল ইন্টারনাল? বুঝেন? জি। হ্যাঁ, এক্সটার্নাল হচ্ছে ব্যাংকের বাইরে বা প্রতিষ্ঠানের বাইরে যে সমস্ত পার্টি আমার অ্যাকাউন্টিং এর ইনফরমেশন বা তথ্য ইউজ করে থাকে। জি। সাপ্লায়ার যে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, ভেন্ডর। এক কথা বলে ভেন্ডর। কম্পিটিটর নিজেও তো ইউজ করে, তাই না? কম্পিটিশনে টিকে থাকার জন্য, কম্পিটিশনে বিট করার জন্য তারা নিজেরাও ইউজ করে থাকে। সো এই হচ্ছে ইউজার্স অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, আজকে কি এ পর্যন্ত রাখবো নাকি চালাই যাব, বলেন? চালা যান ভাইয়া, চালা যান। না অনেক ভাইয়া, বড় আপনি সিলেবাস, এখানে সিলেবাস রাখেন। ভাই অনেক। আজকে 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 থাক ভাই। আজকে রেখে দেন, আজকে এইটা মাথা এইটা ঢুকবে দিয়ে না। দেন, 4 নাম্বারটা শেষ করে দেন। না, এটা একটু বুঝাইতে হবে, মাথায় ঢুকবে না। কারণ এই প্রথম চ্যাপ্টারটা যারা ভালো বুঝবেন, তারা এই অ্যাকাউন্টিং পুরো পানির মতো সোজা হবে তার কাছে, ঠিক আছে। এবং বই পড়তে গেলে আপনি কিছুই বুঝবেন না, কিন্তু আমি কিন্তু নিজের মতো করে সাজায় নিছি এগুলো, বুঝছেন। আমি শীটটা দিয়ে দেবো আপনাদের আজকে, শীট এবং এই আচ্ছা। যে রেকর্ড ক্লাস দুইটাই দিয়ে দিব। বই কি বের হয়েছে ভাইয়া? হ্যাঁ, বই হ্যাঁ যে বই এটা বেরিয়েছে। মানে আইবিবি ভাইয়া কি আইবি মেইলে দিবেন? না বই না, যে লাগবে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ বইটা গ্রুপে। বইটা কি লাগবে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, বইটা বইটা লাগবে। কি আপনি দিবেন? হ্যাঁ, বইটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, হ্যাঁ। মানে আচ্ছা ঠিক আইবিবির আছে বইটার কথা ভাইয়া। বলছি ভাইয়া। আইবিবির বইটা, হ্যাঁ, আর শীট তো দিবই। হ্যাঁ, শীত তো হ্যাঁ, দিবেনই আপনার ভাই। বই বইটা তো হবে বই ভাইয়া। তো ডেফিনেটলি লাগবে, কারণ অঙ্ক করতে গেলে আমি তো শীটের মধ্যে এত অঙ্ক কিভাবে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই সেটাই। এই জন্যই ভাই বইটা লাগবে, আইবিবির বইটা। বই তো মাস্ট লাগবে, বইটা দরকার আপনি কিনে নিন একটা। না, সেটা দিব ভাইয়া, কারণ অঙ্ক গুলোর মানে দেখার জন্য ওই হ্যাঁ টাইপের আর হ্যাঁ, অঙ্কগুলো। আমি বইটা একটু পরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দিয়ে দেন ভাই। জি। আমার কাছে আছে ঠিক। তো বইটা, কারণ আমি দেখে নেই আমি। আচ্ছা, এখন কি দিতে পারবেন? আমরা যদি এখনই আছে, এটা কি কালকে ভাইয়া তো আমি বের আগের বইটা করলাম। নাকি নতুন নতুন করে আবার নতুন বইটা নতুন নতুন আপনার তো নতুন। নতুন। বইটা দিয়ে দিয়েছেন তো অলরেডি গ্রুপে এই ভাইয়া, যে বইটা দিয়ে দিয়েছেন হ্যাঁ, আপনি? বইটা আমি দিয়ে দিছিলাম গ্রুপে। আচ্ছা দিয়ে ভাই, দিয়েছেন? যদি মিস আইবিসি করছি ভাই, গ্রুপ, যদি আরেকবার আইবিসি যদি দিতেন। ওয়েবসাইটে গেলে বই পাবেন, ওইখানে ওয়েবসাইটে আমি সবগুলা বই পাচ্ছি না দিচ্ছে। খুঁজে আপু। না না, ওয়েবসাইটে আছে কিন্তু। আচ্ছা, যদি না তারপর মিলে আমি তাহলে ভাইয়া। তারপর আমি এই যে গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ। এই যে দেখেন হোয়াটসঅ্যাপে এখনই। বইটা দেয়া আছে ভাইয়া। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেয়া আছে, তারপর যারা খুঁজে পান না, আবার দেন ভাইয়া, এই যে আবার দেন, এই যে আবার আমি দেন। আবার দিয়ে দিলাম, নতুন ঠিক যারা আছে। জয়েন করছে আমরা ছিলাম না। নতুন তো ভাইয়া পাইনি আমরা, এই জন্য একটু যদি দিতেন। আচ্ছা, আমি দিয়ে দিছি, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি চলে যাচ্ছে। সো আর এই ক্লাস রেকর্ড আর হচ্ছে এই যে এই শিটও আমি দিয়ে দিচ্ছি। আপনার পিন দিয়ে পড়াশোনা শুরু করে দিন, হ্যাঁ। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ডে থেকে এখান থেকে শুরু করব, একটু মনে রাখেন, হ্যাঁ। আমাদের জি। প্রথম দিকে আর কি অ্যাকাউন্টিং, আপনার নন কমার্স ব্যাকগ্রাউন্ডে প্রচুর আছেন, যে কারণে হ্যাঁ অ্যাকাউন্টিং সবই। বোঝার জন্য আমাকে 1 ঘন্টা ডিসকাশন করতেছে কিন্তু। জি জি।
ঠিক আচ্ছা আছে। ভাইয়া, এই মডিউল তো অনেকগুলি, ABCDEF, এতগুলি মডিউল আপনি শেষ করবেন কেমনে, মানে অনেক সময় লাগবে। না, বেশি সময় লাগবে না। আমি তো ধরেন মূল জিনিসটা আপনাদের বুঝাবো, অঙ্ক। হ্যাঁ। আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন আর আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আচ্ছা, ওই তখন কি ওই খাতা যে আইবিবির ওই হ্যাঁ, ওই ওই বই থেকে করতে হবে, ওই বই থেকে করতে হবে। মানে ওই অঙ্কগুলি করবো? জি জি, জি ওই অঙ্কগুলো করে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিবেন সবাই। ঠিক আছে। বুঝতে জি। আর আমরা তো শেষের দিকে সময় পেলে একটা পরীক্ষা নিবই। ভাইয়া, কোনো মডিউল কি বাদ দেওয়া যায় না, নাকি সবগুলোই পড়তে হবে? আমরা দেখি, আমরা কেবল শুরু করছি তো, তবে হ্যাঁ। সহজগুলোই আগে শেষ করবো আমরা। আচ্ছা আচ্ছা। ভাই ঠিক আছে। আমাদের কোশ্চেনে মানে থিওরিটিক্যাল কত মার্কস থাকবে আর ম্যাথমেটিক্যাল কত মার্কস থিওরিটিক্যাল থাকবে? দেখালাম তো, 60-এর মতো নাম্বার থাকে। দুইটা দুইটা থিওরি সেট আর একটা শর্ট নোট, 60। আর 40 থাকবে ম্যাথ। 40 থাকবে ম্যাথ। ভাইয়া, ম্যাথে ম্যাথের যে বড় পার্টটা থাকবে, মানে একটা সবচেয়ে বড় হ্যাঁ, পোর্শন, ওইটার একটা অঙ্ক ওইটার থাকবে মার্কসটা কত থাকবে? ওটা 20 নাম্বার থাকবে। 20 নাম্বার। হ্যাঁ। ভাই, ওটা না কি? কি দেয় ভাইয়া, আমি ভাই ভুলে ওটা গেছি অনেক। ওইটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ, ওইটা ওটা আপনাকে দেবে। ম্যান্ডেটরি করা ওইটা হয়েছে? ম্যান্ডেটরি একটা একটা। ওইটা হ্যাঁ। শুধু ওটা কি থাকবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা কি দিবে? 20 নাম্বার যে ওটা ফাইন্যান্সিয়াল ও- অ্যাকাউন্টিং এরই দিবে। ওইটা না শুধু না, থাকবে আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, এই দুটো হ্যাঁ, থাকবে। ওই যে লাস্ট ব্যালেন্স শিটটা না তো ভাইয়া? এই দুটো করতে গেলে তো ভাই সবই বের করতে হবে। না না, অত বড় থাকে না, মানে পরীক্ষার সময় 20টা। ছোটই থাকে এবং ইজি থাকে, মানে ওই অ্যাডভান্স লেভেলে দেয় না পরীক্ষার সময়। ব্যালেন্স শিটটা ভাই, একটু ব্যালেন্স শিটটা বের করতে বলবে আমাকে। এটা 20 মার্কের ব্যালেন্স শিটটা। হ্যাঁ, এটা হ্যাঁ ম্যান্ডেটরি। হ্যাঁ, 20 নাম্বার একটা ও, ব্যালেন্স শিট থাকবে, হ্যাঁ। বুঝতে পারছি, আমি বুঝতে তো একটু পারছি। আগে আপনাদের কোশ্চেন মনে দেখাইছি, একটু আগে হুম। দেখেছি না? জি 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 জি, হ্যাঁ, দেখাইছেন। আপনার প্রিভিয়াস জি ইয়ারের কোশ্চেন কিছু দেখেন, তাহলে মনে করেন একটু ধারণা পাবেন। জি। আপনার নিজেরা যত আগাইতে পারবেন বুঝছেন, সেটা আপনাদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল জিনিসগুলো বেশি বেশি ফ্রুটফুল হবে, হ্যাঁ। কারণ আমরা তো ধরেন আমাদের ক্লাস তো 1 সপ্তাহ গ্যাপ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গ্যাপটাকে আপনার নিজের ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে। ওই গ্যাপটা আপনার নিজের ইউটিলাইজ করতে পারলে আপনি আগাইতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো একটু তাড়াতাড়ি দিলে এগুলা করা যায়। 1 সপ্তাহ পরে ম্যাটেরিয়ালস দিয়ে দিতে দিলে ওই দিক থেকে পড়াটা আগায় না। এখন এই মানে অ্যাকাউন্টের আজকের ম্যাটেরিয়ালস ক্লাস আমি শেষ কিভাবে হইলো দেবো? আজকে দিয়ে দেবো, না, আজকে মানে দিয়ে দেবো। যেমন আজকেরটা। আজকে ক্লাস শেষ হয়েছে, ম্যাটেরিয়ালস যদি আজকে বা কালকে সকালের মধ্যে পাওয়া যায়, তো সেক্ষেত্রে এটা পড়ে ফেলে 2 দিন বা এর মধ্যে অফিসের ফাঁকে ফাঁকে পড়ে শেষ হুম, করানো যায়। কারণ আগের ওইগুলো অনেক জমা হয়ে গেছে, ওগুলোও শেষ করতে হচ্ছে। আচ্ছা মানে অন্যান্য সাবজেক্টও তো আছে, আচ্ছা, বুঝতে এনএফএস পারছি। আছে। বুঝতে পারছি, দেখেন এখানে এই যে অঙ্ক, দেখেন এই যে অঙ্ক, ওই যে জার্নাল এন্ট্রি আসে, ঠিক আছে। তারপরে ওই যে বড় অঙ্ক যেটা বলেন আপনারা, এই যে এই যে এই ভাই, উপরের এটা কিসের এটা অঙ্ক? 6 নাম্বার উপরে। এই যে এটা এই এটা যে আসবে, ঠিক আছে। এই এই যে যে এটা হচ্ছে প্রিপেয়ার বাবা মাল্টি রে, স্টেপ, হ্যাঁ, ইনকাম অ্যাকাউন্টিং স্টেট এই যে প্লাস। মাল্টি স্টেপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট। হ্যাঁ। তারপরে জার্নালাইজ নেসেসারি অ্যাডজাস্টমেন্ট এন্ড ক্লোজিং এন্ট্রিজ, প্রিপেয়ার পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, এইগুলো থাকে। বাবা রে, 22 আর 4 26 আর 2 28 নম্বর। এই বুঝছেন, তো এইগুলো এগুলা, থাকবে। এটা আমরা এটা তো, হ্যাঁ ভাই। হ্যাঁ বলেন, আমরা আমরা এটা তো এই প্রিভিয়াস ইয়ার গুলো করবো, হ্যাঁ, তো প্রিভিয়াস ইয়ার করলেই কম পেয়ে যাবেন। প্রিভিয়াস ইয়ার আচ্ছা, 7-8টা করলেই কমে। 7 8টা ভাই। ঠিক আছে। সো এই যে বড় অঙ্ক এটা আসে, এটা অনেক সময় ম্যান্ডেটরি থাকে, আবার অনেক সময় থাকে না। ভাই, 7 নম্বর অঙ্কটা কি ভাই, সাত এই নম্বর যে যেমন হ্যাঁ। এনি কোশ্চেন ইনক্লুডিং কোশ্চেন নাম্বার 9 ডিফারেন্ট পার্সন, আচ্ছা। এই যে ইনক্লুডিং এখানে কোশ্চেন ম্যান্ডেটরি নাম্বার দেয় 9। নাই, ম্যান্ডেটরি দেয় নাই। আচ্ছা। ও আচ্ছা, এনি না না, ফাইভ কোশ্চেন নাম্বার 9 সহ 5টা। 9, হ্যাঁ যে ভাই দিছে তো 9টা ম্যান্ডেটরি। আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। হুম, এই যে এটা এটা। দিতেই হবে। তবে এটা একটা সুবিধা কি, আপনি পার্ট বাই পার্ট নাম্বার পাবেন, যেটা হবে সেটাই নাম্বার পাবেন। ভাই এক এখানে পার্টি নাম্বার তো বাইশ করেছেন নাম্বার 22, 23, 24, 28 নাম্বার দিছে এটাই। 28 নাম্বার থাকতে পারে এটা। এইটা এইটা পারলে পাস, নাইলে ফেল। নাকি ভাইয়া, ক্যালকুলেটর নিতে তাহলে পারবো? হ্যাঁ, থিওরি হচ্ছে ক্যালকুলেটর 6। নিতে পারবো? কি নিতে পারবেন বুঝি নাই। ক্যালকুলেটর নিতে পারবো? ক্যালকুলেটর না নিলে করবেন কিভাবে? ডেফিনেটলি নিতে পারবেন।
সাইন্টিফিক না, নর্মাল ক্যালকুলেটর। নর্মাল ক্যালকুলেটর এনাফ, এগুলো আমাদের সাইন্টিফিক লাগে না। ঠিক তাহলে আছে। ভাইয়া এখানে ক্লাসটা আমাদের এখানে শেষ আজকে। হ্যাঁ হ্যাঁ, এখানে শেষ। আমি লিভ নিতে পারি ভাইয়া? অবশ্যই অবশ্যই, সবাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আজকে এই আসসালামু আলাইকুম। পর্যন্ত। আমরা ইসলাম। হ্যাঁ, আর ভাই, আমাদের শীট আর রেকর্ড আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না না, ওই যে আইবিবির সিলেবাসটা ভাইয়া। আচ্ছা, সিলেবাস লাগবে কেন? আইবি সিলেবাস না, সরি, আইবিবির ম্যাটেরিয়ালসটা ভুল করছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়ালস তো দিয়ে দিবই, ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিচ্ছি। আইবিবিটা ভাই, ঠিক আছে, ওকে। Okay.